আজকের আলোচ্য বইটি হলো অভিজ্ঞান গাঙ্গুলির লেখা ষড়শাস্ত্র। চাণক্য সিরিজের দ্বিতীয় বই এটি। সম্প্রতি আমি এই বইটি পড়া শেষ করেছি। বেশ ভালো লেগেছে বইটি পড়ে আমার, যদিও এই সিরিজের প্রথম বইটি আমি এখনো অবধি পড়িনি। গত বছর জানুয়ারি মাসে বইটি প্রকাশিত হয়েছে। প্রায় 300 পাতার এই বইটির মুদ্রিত মূল্য হলো 396 টাকা। বইটি বুক ফর্ম প্রকাশনী থেকে প্রকাশিত এবং এই বইটিতে মোট 2টি গল্প রয়েছে। একটি হলো সোমশাস্ত্র এবং পরবর্তীটি হলো ষড়শাস্ত্র। এবং বইটিতে কিছু ইলাস্ট্রেশন রয়েছে, যেমন এরকম। এছাড়াও আর এক দুটো ইলাস্ট্রেশন আছে। এই যে একটা চলে গেল, হ্যাঁ ইলাস্ট্রেশন আছে। অনেক কটা ইলাস্ট্রেশনই আছে। ভারতে প্রাচীন ইতিহাসের ওপর চোখ বোলালে দেখা যায় চাণক্য। 6th সেঞ্চুরি BC সময় সমগ্র উত্তর ভারত জুড়ে দেখা যায় 16টি ছোট ছোট মহাজনপদ। এই 16টির মধ্যে অন্যতম হলো মগধ। অন্যান্যগুলোর মধ্যে কুরু, পাঞ্চাল, অবন্তী, অঙ্গ, এগুলো সমস্ত ছিল। এগুলো মিলিয়ে মোট 16টি ছিল। পরবর্তীকালে মগধের যে রাজারা আসেন তারা এবং মগধের যে লোকেশন, এই সমস্ত কিছু মিলিয়ে মগধ ধীরে ধীরে এই 16টি রাজ্যে অধিকার করে নেয়, নিজের আন্ডারে নিয়ে চলে আসে এবং প্রতিষ্ঠিত হয় মগধ সাম্রাজ্যে। যেমন হারান্যাগা ডাইনেস্টি, শিশুনাগ ডাইনেস্টি, এগুলো সমস্ত এই মগধের যে এই বংশগুলো আর কি মগধকে শাসন করেছে এবং একটা মহাজনপদ থেকে একটা সাম্রাজ্যে পরিণত হতে সাহায্য করেছে। এই মগধে একসময় রাজত্ব করত নন্দ বংশ। ভীষণ অত্যাচারী নন্দ বংশের রাজা মহাপদ্ম নন্দকে পরাজিত করে মগধের রাজ সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্য। প্রতিষ্ঠা হয় মৌর্য বংশে। এই কার্যে যিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন তিনি হলেন চন্দ্রগুপ্তের গুরু আচার্য চাণক্য, যিনি বিষ্ণুগুপ্ত ও কৌটিল্য নামেও পরিচিত। এই চন্দ্রগুপ্তের নাতিই ছিলেন অশোক, এই মৌর্য বংশে খুবই ফেমাস একজন। অশোকের স্তম্ভ, অশোকের এমব্লেম, যেটা আমাদের ভারতের এখনকার বর্তমান ভারতের এমব্লেম, সেটা কিন্তু অশোকের স্তম্ভ। লেখকের এই সিরিজের কাহিনীগুলো মূলত এই চাণক্য মহাশয়কে নিয়ে। ইতিহাসবিদরা মনে করেন এই চাণক্য ছিলেন ভীষণ ক্ষুরধার, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি। তার লেখা অর্থশাস্ত্র থেকে নেওয়া বিভিন্ন জ্ঞান আজও ভারতকে পলিটিক্যাল, ফরেন অ্যাফেয়ার্স, মিলিটারি বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে। বইটি ইতিহাসের চরিত্র নির্ভর কাহিনীর সংকলন। বইটি মূলত ইতিহাসের চরিত্র নির্ভর কাহিনী সংকলন, অর্থাৎ এই বইটি কিন্তু ইতিহাসকে বর্ণনা করছে না। ইতিহাসে কিছু ফেমাস চরিত্র এবং একটা পার্টিকুলার সময়ে কিছু চরিত্রদের নিয়ে একটা নতুন গল্প রচনা করছেন। সোমশাস্ত্র গল্পটির প্রেক্ষাপট হলো মগধের নতুন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে দুর্ধরার বিবাহের দিন। চন্দ্রগুপ্ত যখন মহাপদ্মনন্দকে যুদ্ধে পরাজিত করে তখন কৌটিল্যের পরামর্শ অনুসারে মহাপদ্মনন্দকে হত্যা না করে তাকে মুক্তি দেয়। সুদূর প্রসারী চাণক্য পরবর্তীকালে পরাজিত মহাপদ্মনন্দের কাছে তার কন্যা দুর্ধরার বিবাহের জন্য প্রস্তাব পাঠান। নন্দরা কেউই সেই প্রস্তাবে মন থেকে রাজি হয় না, কিন্তু ক্ষমতা এখন তাদের হাতে না থাকায় তারা অনিচ্ছা সত্ত্বেও তাদের রাজি হতে হয়। এর ফলে কৌটিল্যের রাজনৈতিক বুদ্ধি জিতে যায়। তার কারণ দুর্ধরাকে মগধ যেহেতু নন্দদের হারিয়ে এসছে এবং নন্দরা কিন্তু অত্যাচারী হতে পারে, কিন্তু তারা কিন্তু ভীষণ শক্তিশালী একটি বংশ ছিল। মহাপদ্মনন্দ ধননন্দের যথেষ্ট শক্তিশালী, সেই রকম একটা ইয়েকে বাঁচিয়ে রেখেছিল। যার ফলে কি হয়, এই গল্পটার মধ্যেও লেখা আছে যে কৌটিল্য এই ভাবনাটা করে যে সবাই তো মেরে ফেলে, যারা হারিয়েছে তাদের বেশিরভাগই মেরে ফেলে,
কিন্তু ও যে বাঁচিয়ে রাখলো, তার মানে কি চন্দ্রগুপ্ত মৌর্যের মহানুভবতা বা তার ক্ষমা প্রদর্শনের একটা প্রচার হয়ে গেল। কিন্তু ওকে বাঁচিয়ে যখন রাখলো, তার মানে কি ওর ওখান থেকেও আর পরবর্তীকালে আক্রমণ আসতেই পারে। কিন্তু যদি ওর মেয়ের সাথে চন্দ্রগুপ্তের বিবাহ হয়ে যায়, তাহলে কিন্তু সেইটা বন্ধ হয়ে যায়। ম্যারিটাল যে বৈবাহিক সম্পর্কগুলো, এবং চন্দ্রগুপ্তের অনেক বেশিরভাগ মানে প্রত্যেকটা বিবাহই কিন্তু ওই কারণেই হয়েছিল। 3টে বিয়ে ছিল চন্দ্রগুপ্তের, এবং এই যে জিনিসটা কিন্তু এই সময় থেকে শুরু হয়েছিল, যে বিবাহের মাধ্যমে সম্পর্ক স্থাপন, সন্ধি স্থাপন, তা পরবর্তীকালে বহু রাজা মহারাজারা করেছিলেন। বিবাহের দিন রাজকুমারীরা আসে মগধের রাজভবনে। সেখানে মগধের ভাবী পুত্রবধূর কক্ষে পরপর 3জন সাক্ষাৎ করতে আসেন। এই সাক্ষাৎ শেষে দুর্ধরার 2 বাল্য সখীর মধ্যে একজন বিষের আক্রমণে মারা যান। বিবাহ উপলক্ষে আচার্য চাণক্য রাজভবনে উপস্থিত হন এবং এই অবস্থার সম্মুখীন হন। তিনি দুর্ধরাকে কথা দেন তিনি তার বাল্য সখীর মৃত্যু রহস্যের সমাধান করে দেবেন। কিভাবে তিনি এই যে ঘটনাটা ঘটে, যে রহস্যটা তৈরি হয়, সেইটা কি করে সমাধান করবে সেটা জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে। এবার আসে দ্বিতীয় গল্পে। দ্বিতীয় গল্পটি হলো ষড়শাস্ত্র, যার নামে এই বইটি। মগধের মিত্ররাজ্য কুলুত রাজা সুবর্মা একটি স্বর বা তীরের আঘাতে মারা যান। দোলের দিন রাজভবন প্রাঙ্গণে দোল উৎসব পালন করা হয়। রাজা রাজভবনের উঁচু বারান্দা থেকে সেই উৎসব উপভোগ করেন। এই দোল উৎসবের দিন তিনি মারা যান। তাদের আর কি প্রথা যে সেই রাজভবনের উঁচু বারান্দা থেকে উৎসব উপভোগ করার দেখার, ওই সুবর্মাও তাই করছিল, কিন্তু এই দোল উৎসবেই আর কি উনি তীরবিদ্ধ হয়ে মারা যান। কাছের কয়েকজন ছাড়া এই মৃত্যু সংবাদ কাউকে জানানো হয়নি, এমনকি রাজ্যবাসী অবধি জানেন না তাদের রাজা আর বেঁচে নেই। সুবর্মার ভাই চিত্রবর্মা গোপনে মগধে চিঠি লিখে এই রহস্য উদ্ধারের জন্য আচার্য চাণক্যকে আসতে অনুরোধ করেন এবং জীবসিদ্ধি মহাশয়কে বিশেষভাবে অনুরোধ করেন এই চাণক্যের সাথে আসার জন্য। চন্দ্রগুপ্ত গুরু ও গুরুভ্রাতা জীবন বিপন্ন হবে ভেবে যেতে দিতে চান না, কিন্তু আচার্য জীবসিদ্ধি তাকে আশ্বাস দেন তারা সাবধানে থাকবেন এবং কুলুতের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে যাত্রা শুরু করেন। এরপর কি হয়, উনি কিভাবে সেই কে তীর নিক্ষেপ করেছিল শুধু তো ভাবলে হবে না, কেন করেছিল, তার পেছনে কারণ, কিভাবে করেছিল, প্রসেস, সেই সমস্ত কিছু কিভাবে এই রহস্যটা আর কি চাণক্য উদ্ধার করেন, সেটা পড়তে হলে অবশ্যই ষড়শাস্ত্র পড়তে হবে। চাণক্য সিরিজের দ্বিতীয় বই এটি। আমার চিরকালে রহস্য কাহিনী ভালো লাগে, বিশেষত গোয়েন্দা গল্প পড়তে ভালোই লাগে, তাই এই বইটি পড়তে ভালো তো লেগেইছে। এই বইটির গোয়েন্দা কাহিনী অনেক পুরনো সময়ে, তখন বর্তমান যুগের মতো অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেনি, যার মাধ্যমে আর কি কোনো কেস সহজেই সলভ করা যাবে। কারণ এখনকার কেসগুলোতে তো অনেক কিছু পাওয়া যায়, যেমন ফিঙ্গারপ্রিন্টস টাইপের জিনিসপত্র, ফোন ট্যাপিং, কারণ ফোন ইউজ করছে লোকে, এগুলোর মাধ্যমে অনেক কেসই কিন্তু সলভ হয়ে যায়। কিন্তু তখনকার দিনে তো তা ছিল না। তখনকার দিনে একটা কেস সলভ করা অনেক বেশি ঝুট ঝামেলা ছিল, সিসিটিভি ছিল না, যেগুলো এখনকার দিনে আছে। তো ওই সময় কিভাবে কেস সলভ করা যেত, কি উপস্থিত বুদ্ধির সাহায্যে কিছু কিছু দেখে, যেমন এই বইতেই আছে যে সোনার থালায়, তখনকার দিনে তো রাজারা সোনার থালায় খেত, তো সোনার থালায় খেতে দেওয়ার নাকি একটা মূল উদ্দেশ্য ছিল যে সোনার থালায় ওদের তখন রাজাদের খাবারে বিষ মিশিয়ে দেওয়ার প্রথাটা বেশি ছিল। তো এই বিষ মেশানো খাদ্য সোনার থালায় দিলে সেই সোনার থালার উজ্জ্বলতা হ্রাস পাবে অনেকক্ষণ ধরে বিষের সংস্পর্শে থাকলে। তো সেটা একটা জানার বিষয়, জানলাম নতুন ইনফরমেশন। তখনকার দিনে এই ধরনের টেকনিকগুলো মেনলি আমার জানতে খুব ইচ্ছে ছিল এবং জানার ইচ্ছে ছিল, তাই এই বইটি কিনেছি এবং আমার পড়তে সত্যিই ভালো লেগেছে। বইটি অন্য রকম, অন্য সময়ের ওপর লেখা তো, রহস্য কাহিনী, বেশ ভালো লেগেছে।
কারণ এই ধরনের লেখা অর্থাৎ পুরনো সময়ের রহস্য কাহিনী সলভিং যে ব্যাপারটা, সেটা আমি দেখিনি, আমার অন্তত কোনো বইতে পড়া নেই। জানি না আপনারা পড়েছেন কিনা, বা এই ধরনের যদি কোনো বই পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এর সামনের পার্টটা আমি জানি, কিন্তু অন্য কোনো বই যদি পড়ে থাকেন অবশ্যই জানাবেন। লেখকের লেখনী বেশ সাবলীল, সহজ সরল ভাষায় লেখা, এবং কোনো ফ্যাক্ট গল্পে ব্যবহার করলে তা কোন বই থেকে নেওয়া হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে, বা অর্থশাস্ত্রে, মানে বই তো নয়, বেশিরভাগই হলো অর্থশাস্ত্র থেকে নেওয়া, এবং সেগুলো উল্লেখ করা আছে, তো আপনি হয়তো যাচাইও করে নিতে পারবেন। সবচেয়ে ভালো বইটির পেজ কোয়ালিটিটা আমার খুব ভালো লেগেছে, কারণ এই বইটির পেজ খুবই মোটা, বেশ মোটা, এবং এখানে আপনারা বুঝতে পারবেন না ভিডিওতে লাইটের কারণে, কিন্তু এই বইটি না পেজটা অল্প ইয়েলোইশ টাইপের, হলদে টাইপের, তার ফলে বইটি পড়তে গিয়ে মনে হবে বেশ একটা পুরনো আমলের বই, পুরনো সময়ের বই, তো সেই ভাব, মানে ফিলিংসটা আসবে। আমি জানি না আপনাদের বইটি পড়া হয়ে গেছে কিনা, পড়া হয়ে গেলে অবশ্যই জানাবেন কেমন। এবং ফার্স্ট পার্টটা আমি খুব শীঘ্রই নেব, আমার তো ভালো লেগেছে খুবই। ফার্স্ট পার্টটা আপনারা কেউ পড়ে থাকলে অবশ্যই জানাবেন যে ওটার মধ্যে কী ধরনের লেখা আছে, বা কিছু কী লেখা আছে, কটি গল্প আছে, কটি বড় গল্প ছোট গল্প আছে, আমি তো ঠিক জানি না। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমি এর আগের যে পার্টটা, চাণক্য সিরিজের আগের পার্টটা, অভিজ্ঞান গাঙ্গুলির লেখা, ওটা অবশ্যই নেব। এই বইটি ফুড ফর্ম থেকে প্রকাশিত, আমি বললাম মনে হয় এর আগে। বইটির চওড়াটা দেখিনি, এরকম চওড়া বই, হার্ড কভার বাইন্ডিং। আচ্ছা, এইটা হত্যাশাস্ত্রটা মনে হয় প্রথম, হ্যাঁ, চাণক্য সিরিজের ফার্স্ট বই হত্যাশাস্ত্র, যেটা বলছিলাম, বাইন্ডিং, হার্ড কভার বাইন্ডিং, এরকম ভালো। আপনারা সংগ্রহ যারা পড়েননি তারা অবশ্যই পড়বেন, বেশ ভালো বই।